সেদিনের সেই মানুষকে আমি দেখেছি, একদম রোগা পাতলা একটা ছেলে, নিউ ব্যারাকপুর থেকে এসেছে। হ্যাঁ, মানে গোলটা বড় নাকি? মুখটা তখন বড় ছিল কি মনে পড়ছে না। হ্যাঁ, যাই হোক, কোথায়? তো প্রথম মানুষকে আমি কথা বলতে দেখলাম, আমাদের তখন একটা মানে আন্দোলন হচ্ছে, সেই সময় মানুষ একেবারে মানে গোবে যা করলে যা বোঝায় সেরকমই মনে হয় ওকে দেখে। ওকে ওকে হঠাৎ মানুষ দাঁড়িয়ে পড়ে বললো আমি কিছু বলবো, এবং ওই যে ও বলতে শুরু করলো না, মানে খুব অদ্ভুত। মানে মানুষ যে ওইভাবে কথা বলতে পারে ওটা আমি তার আগে বুঝতে পারি। এবং তারপরে ও যখন এফএমএ শুরু করলো ওর বিজ্ঞান রসিকের দরবারে, মানে সেটা তো মানে কি বলবো, এত জনপ্রিয় হয়েছিল। বিজ্ঞান রসিকটা আজও বোধ হয় সবাই চায়। মানে মানুষরা বিজ্ঞান রসিকের দরবারে সমর্থক ছিল, সমর্থক একদম কণ্ঠমূল্যী মানুষদের কথাই বলছে। এবং আমাদের এফএম এর, আমি এফএম এর কথাই বলি, এফএম এর বহু অনুষ্ঠান কিন্তু মানুষের মস্তিষ্ক প্রচুর। যেমন এফএম এর একটা খুব বিখ্যাত অনুষ্ঠান ছিল টলিবলি সংবাদ, যেটা আজকে সকালেও সিদ্ধান্তরা বলেছে। টলিবলি সংবাদ অনুষ্ঠানটার ভাবনা, পরিকল্পনা, নামটা সবটাই কিন্তু মানুষের। ও শুধু আমাদের ঘরে এসে না, আমাদের কালকেই আমি বলছিলাম একটা, যে আকাশবাণীর আড্ডাটা না একটা মুক্ত বড় জায়গা, এবং এই আড্ডা থেকে আমরা ঘরে বসে না ওই চা খেতে খেতে মানুষের সাথে এটা করা যায় না, হ্যাঁ করা যায়, কর না বল না। এবং পুরো পরিকল্পনাটা ও। আর একটা অনুষ্ঠান ছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনেক কথা বলা এবং এটাও কিন্তু ওই মানুষেরই মস্তিষ্ক ছিল। এবং এই পুরো প্রোগ্রাম গুলোর সামনে এফএম সবাই দেখতে সাথী দিয়েছে, কিন্তু আসলে পেছন থেকে কিন্তু মানুষ করতে পুরো জিনিসটার পরিকল্পনা, পুরো জিনিসটার ভাবনা, কিভাবে অনুষ্ঠানটা হবে। এবং দেবাশিসরা এসে ওরা চলে যেত কিন্তু মানুষের ঘরে। সিদ্ধার্থ এসে যদি আমাকে জিজ্ঞেস করতো কি হবে বলতো, এটা মানুষ আছে ওখানে, যা মানুষের কথা মানুষ বলে দিত যে এটা এইভাবে হবে, এটা। তো মানুষ এই যে গুণটা খুব অদ্ভুত। এবং এই যে অদ্ভুত বলবো না, এই কথাগুলো না, মানে এইগুলো তো অন্য কোথাও বলা হয় না, আজকে সুযোগ পেলাম বলে বলছি। এই যে আজকে এই আমাদের এফএম এর রেডিও জকি, এফএম এর বাংলা ভাষা, এফএম এর প্রেজেন্টেশন, এইগুলো নিয়ে যখন কথা হচ্ছে, আসলে এটা আমাদের মানে আমি যেহেতু অবসর নিয়েছি আমি হয়তো আজকে বলতে পারছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আমাদের দিল্লির কর্মকর্তাদের বোঝাতে পারবো। আমরা বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম যে কেন আকাশবাণী এইভাবে অনুষ্ঠান করবে, আকাশবাণী কলকাতা কেন ট্রাইলিঙ্গুয়াল অনুষ্ঠান আমরা চাইছি না, কিন্তু এটা আমরা বোঝাতে পারি না। তারা বারবার বলে গেছেন, মানে তারা শুধু ভাষা তো বোঝেন না, ফলে বিভিন্ন জায়গায় তারা শুনছেন সারা ভারতবর্ষে অনুষ্ঠান হচ্ছে কি, গান বাজছে, তারপরে তুমি কেমন আছো, তোমার নাম কি, আমি ভালো আছি, তুমি কি করো, এই ব্যাস, এরপরে গান বাজতে শুরু করলো। ওদের মাথায় না ওটাই যাচ্ছে। ওরা ভাবতেই পারেন না যে এইরকম একটা আকাশবাণী থেকে অনুষ্ঠান হতে পারে যেখানে এত বিখ্যাত মানুষেরা আসতে পারেন, এত সমৃদ্ধ অনুষ্ঠান হতে পারে। এই জিনিসটা না আমরা দিল্লিকে বোঝাতে পারিনি, যেমন দিল্লিকে আমরা বোঝাতে পারিনি আবৃত্তি শিল্পটা কলকাতায়। ফলে আমাদের আকাশবাণীতে কিন্তু আবৃত্তির কোনো অডিশন সেইভাবে হয় না, শিশু মহলে হয়, যুববাণীতে হয়, এমনি হয় না। আবৃত্তির কোনো ফি কিন্তু নেই, যদিও দূরদর্শনের। এইগুলো আমাদের মানে আমরা যেহেতু আকাশবাণীতে চাকরি করেছি, একটা ভীষণ ভালো লাগার প্রতিষ্ঠান, এগুলো আমাদের খারাপ লাগার জায়গা। তো সেই খারাপ লাগাটা আমাদেরই আছে, যখন বাইরে শুনি তখন খারাপ লাগে। এই